সুধী দর্শক মণ্ডলী, নিউ ভিউয়ে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইমরান সদরুদ্দিন। উনি একটা অর্গানাইজেশনের হেড। ওনার অর্গানাইজেশনের নাম হচ্ছে ইনোভেশন। তো ওনারা অ্যাকচুয়ালি বিজনেস নিয়ে কাজ করেন, আমার যতদূর জানা, বিজনেস ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করেন। তবে ওনারা এবার লাইমলাইটে এসেছেন এই বছর এবং গত বছর আমাদের রাজনৈতিক জরিপ করে, রাজনৈতিক সমীক্ষা করে। এবং তবে আজকে আমরা কথা বলবো যুক্তরাষ্ট্র বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি, যেটা অনেক নিউজ পেপারে বলছে যে সাউথ এশিয়ায় প্রথম। যদিও ভারতের সাথে বাণিজ্য চুক্তি কথাবার্তা শেষ হয়েছে, কিন্তু সেটা সিগনেচার হয়নি, যেটা বাংলাদেশের ক্ষেত্রে সিগনেচারও হয়ে গেছে। এবং এখানে অনেক ফ্যাসিলিটিজের কথা বলা আছে, অনেক ধরনের প্রেক্ষাপটে আমরা আজকে আলাপ করব যে বাংলাদেশের এই ট্রেড ডিলটা কতটুক কাজে দিল বা কতটুক কাজে দিবে, এবং এর সাথে আমাদের অন্যান্য দেশের সাথে যে আমাদের গার্মেন্টসের যে কম্পিটিশন, সেটা কতটুক বাড়বে বা কমবে, বা আমরা কিভাবে লাভবান হব। তো ইমরান, তোমাকে অনেক ধন্যবাদ, আবার সময় সময় পেলাম। তুমি যদি একটু বলো যে ইউএস ট্রেড ডিলটা নিয়ে এটার কি অবস্থা দাঁড়িয়েছে। জি, ধন্যবাদ অভিক ভাই আমাকে আহ, ডাকার জন্য। আমরা আমরা সবাই জানি যে মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন যে প্রশাসন, তারা এই আম, শুল্ক, যেটাকে তারা রেসিপ্রোকাল ট্যাক্স বলছে, এটা আসলে বিশ্বের কম বেশি সব দেশের উপরেই তারা আরোপ করেছে। একদম বেইজ রেট হচ্ছে 10%, আর তারপরে আহ, বিভিন্ন দেশের উপরে তারা বিভিন্ন রেট আরোপ করেছে। তো বাংলাদেশও তার বাইরে ছিল না, এবং বাংলাদেশের উপরে ইনিশিয়ালি বেশ বড় একটা আহ, আহ, আপনার রেসিপ্রোকাল ট্যাক্স ছিল। পরে আমাদের যে অন্তর্বর্তী সরকারের আহ, বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দল, তারা আপনার এটাকে 19%-এ নামিয়ে আনার জন্য একটা নেগোসিয়েশন করেছিল। আপনি জানেন গত বছরের সেপ্টেম্বরের দিকে সম্ভবত তারা একটা এগ্রিমেন্টের মতো এসেছিল, কিন্তু এই এগ্রিমেন্টটাতে ক্লিয়ার ছিল না যে আমাদের নেগোসিয়েশনটা আসলে কিভাবে হয়েছে, বাংলাদেশের দিক থেকে কি কি জিনিস চাওয়া হয়েছে এই 19% শুল্কের বিনিময়ে, বা বাংলাদেশ কি কি দেবে। তো আহ, আপনি জানেন যে বাংলাদেশে আগামীকাল জাতীয় নির্বাচন। তো সেই জাতীয় নির্বাচনের জাস্ট 2 দিন আগে আমরা গণমাধ্যমে খবর পাচ্ছি যে এই ট্রেড নেগোসিয়েশনটা সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ এই চুক্তি আমেরিকার সাথে স্বাক্ষর করেছে। তো যেগুলো নিউজ আপনার এসেছে, বাংলাদেশ 19% রেসিপ্রোকাল ট্যাক্সের বিনিময়ে যা যা দিতে হবে, সেটাতে মনে হয় যে এটা আসলে একটা আহ, অসম চুক্তি। অসম চুক্তি এই কারণে যে আপনার বাংলাদেশের মূল যে এক্সপোর্ট টু ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে গার্মেন্টস। এবং আপনি জানেন যে বাংলাদেশের গার্মেন্টস কিন্তু শুল্কমুক্ত আসলে কখনো ছিল না। আম, বারাক ওবামার সময় থেকেই বাংলাদেশের গার্মেন্টসের উপরে আপনার একটা বড় ধরনের ট্যাক্স সবসময় ছিল, যেটা 13-14%-এর মতো একটা ট্যাক্স ছিল। যেই ট্যাক্সটা পে করে বাংলাদেশ কিন্তু কম্পিট করছিল উইথ ইটস আদার কম্পিটিটর্স, আপনার ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, যেই কান্ট্রিগুলো ট্র্যাডিশনালি বেশি এক্সপোর্ট করে আরএমজির। ভিয়েতনামের কিন্তু জিরো ট্যাক্স ছিল, বাংলাদেশের 13% ট্যাক্স ছিল, তারপরেও বাংলাদেশ একটা অবস্থানে ছিল। তো সেই জায়গায় আপনি যদি দেখেন, ভিয়েতনামের এখন ট্যাক্স ওরা এগ্রি করেছে আই থিঙ্ক 15%, বাংলাদেশের হচ্ছে 19% এখন এগ্রি করেছে। তো বাংলাদেশ ট্যাক্সের দিক থেকে আসলে তার কম্পিটিটর, মেজর কম্পিটিটর যেটা, সেখানে তার কাছ থেকে আসলে একটু ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে চলে গেছে। একটা সুবিধার জায়গা আছে, যেটা হচ্ছে যে যদি বাংলাদেশ ইউএস অরিজিনের কটন ব্যবহার করে, তাহলে
এই ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে না, জিরো ট্যাক্স হবে। কিন্তু এটা একটা আম, আপনি কি বলতে পারেন যে এখানে একটা লুপ হোলস আছে। কারণ আপনি যদি ডেটা দেখেন, ইউএসডি এর ডেটা দেখেন, গত 4-5 বছর ধরে আমেরিকা থেকে কটনের ইম্পোর্ট বাংলাদেশের টেক্সটাইল এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য ক্রমাগত হারে কমেছে। আমি যদি আপনাকে একটু স্পেসিফিক ডেটা বলি, 2022 সালে এটা ছিল 469 মিলিয়ন ডলার। 2023 সালে সেটা হয়েছে 337 মিলিয়ন ডলার। 2024-এ এটা 252 মিলিয়ন ডলারে নেমে এসেছে। তার মানে আপনার 3-4 বছরের মধ্যে অর্ধেকে নেমে এসেছে। এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে ইউএস কটনটা আপনার এক্সপেন্সিভ। এবং আপনি যদি এক্সপেন্সিভ কটন কিনেন তাহলে তো আপনার প্রোডাক্ট চিপ হবে না, আপনার প্রোডাক্ট তো এক্সপেন্সিভই হবে। সো বাংলাদেশ আসলে আপনার কটন ইম্পোর্টের দিকে ডাইভার্সিফিকেশন অনেক করেছে। আপনি জানেন যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে কটন ইম্পোর্ট করে, উজবেকিস্তান থেকে করে। বাট তার পাশাপাশি আপনার বাংলাদেশ ব্রাজিল থেকে অনেক কটন ইম্পোর্ট করে, এবং ব্রাজিলের কটন চিপার। ব্রাজিল অ্যাকচুয়ালি আমাদের নাম্বার ওয়ান সোর্স কটন ইম্পোর্টের, প্রায় 25% মতো কটন ইম্পোর্ট হয় ব্রাজিল থেকে। এর পাশাপাশি আপনার গত কিছুদিনে আফ্রিকার বিভিন্ন কান্ট্রি থেকে, বেনিন থেকে, ক্যামেরুন থেকে বাংলাদেশ কটন ইম্পোর্ট করে। সুতরাং ইউএস কটন দিয়ে আপনার যে বাংলাদেশের গার্মেন্টস বানালে খুব আহ, লাভ হবে, এই ব্যাপারটা হয়তো ঠিক না। ব্রাজিলের ব্যাপারটা তো রিসেন্টলি কিছু বেড়েছে, কিন্তু আমরা যতদূর জানি যে, তুমি যদি আমি ভুল হয়ে থাকি তুমি এটা ঠিক করো, যে অলমোস্ট 70% কটন আমরা ইন্ডিয়া থেকে নিতাম আগে। তো এখন সেটা কি মানে কমেছে, নাকি সেটা 70%-এ আছে, না কি অবস্থা? না না, এটা এটা কমেছে, এটা কমেছে। এবং আমরা আপনার আসলে ইন্ডিয়ার পাশাপাশি উজবেকিস্তান থেকে অনেক কটন নেওয়া হয়। আমার একটু হয়তো চেক করে বলতে হবে স্পেসিফিক পার্সেন্টেজটা ইন্ডিয়ার এখন রিসেন্ট টাইমে কত, বাট ইন্ডিয়া থেকে একটু কমেছে আমাদের। আরো কমার সম্ভাবনা তৈরি হয়েছে? যেটা বলছিলে যে ব্রাজিলে, সরি, আমেরিকান কটনের কোয়ালিটি অনেক হাই, দ্যাটস ট্রু। যেটা ইন্ডিয়ান কটনের কোয়ালিটি হাই না অতটা, সো চিপ। এখন এই পার্সপেক্টিভে কি বাংলাদেশে কি মানে, তারপরে তো আমেরিকান কটনের সাথে যেই ওদের যে ম্যানমেড ফাইবার, সেটা যেটা নাকি আমাদের বিভিন্ন ক্লোদিং এ ইউজ হয়। কটন তো মেইনলি নিট প্রোডাক্টগুলোতে ইউজ হয়, বাট যেটা আমরা বলি উভেন গার্মেন্টস, সেগুলো হয়তো কি বলে ফেব্রিক ইউজ হয়, টেক্সটাইল অনুযায়ী ইউজ হয়, যেটা নাকি আমেরিকা সেটাও ইনক্লুডেড করতে বলেছে। তো এইখানে কি আমাদের কোনো না, আপনার প্রেফারেন্সিয়াল? আপনার যে ফেব্রিক গুলো যেটা, সেটা তো হচ্ছে আমাদের ধরেন ওভেনের জন্য ফেব্রিক গুলো টেক্সটাইল ফ্যাক্টরিতে আসে। সো তারা তখন সেইটা দিয়ে কটন থেকে তারা ফেব্রিক বানায়। তারপরে সেটা আবার আহ, আপনার ওরা সেলাই করে। আপনি যদি প্যান্টের কথা চিন্তা করেন বা শার্টের কথা চিন্তা করেন। বাট এইখানে এই চুক্তিতে আরেকটা খুব প্রবলেম্যাটিক একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পণ্য প্রতিযোগিতায় পড়বে না এমন উদ্যোগ নিতে বলা হয়েছে, এবং কিছু নির্দিষ্ট দেশ থেকে আপনার পণ্য কেনার ব্যাপারে আপনার সীমিত রাখা হবে, সেটা বলা হয়েছে। আপনি জানেন যে আমাদের আহ, অনেক ধরনের পণ্য আসলে আমরা চায়না থেকে কিনি, ইনক্লুডিং আমাদের ডিফেন্সের অনেক জিনিসপত্র। তো এই যে বাণিজ্য চুক্তিটা, এই বাণিজ্য চুক্তিটাতে কিন্তু আমেরিকাকে একটা আহ, বলার জায়গা দেওয়া হয়েছে যে তোমরা এখান থেকে কিনতে পারবে না। সো এটা আসলে খুবই অসুবিধাজনক একটা সিচুয়েশন হবে আমাদের সামনে যেই সরকার আসবে তাদের জন্য। কারণ একটা ডিল সাইন হয়ে গেলে তো যেই সরকারই করুক সেটা পরবর্তী সরকারকে আসলে মেনে চলতে হয়। তো আমি যেটা বলছিলাম যে এই চুক্তিটা বাংলাদেশের জন্য একটা অসম চুক্তি হয়েছে, এবং এর মাধ্যমে আমাদের লাভের অঙ্ক যতটুকু, তার থেকে আমাদের আহ, ভয়ের জায়গা আসলে অনেক বেশি। ভয়টা কেমন? ভয়টা আমি যেটা বললাম যে, এক নম্বর হচ্ছে যে ধরেন আমাদেরকে অনেকগুলো জিনিসপত্র আমেরিকা থেকে কিনতে বলা হয়েছে। যেমন আপনি জানেন যে 14টা বোয়িং উড়োজাহাজ কিনতে বলা হয়েছে ওভার আ পিরিয়ড অফ টাইম। আপনার
15 বছর ধরে আমাদেরকে 1500 কোটি ডলারের এলএনজি এটা কিনতে বলা হয়েছে। আমাদের প্রতি বছর 350 কোটি ডলারের আপনার কৃষি পণ্য আমদানি করতে বলা হয়েছে, যেটা বেসিক্যালি গম এবং সয়াবিন, এই পণ্যগুলো। তো এক নম্বর হচ্ছে, আপনি জানেন যে ওয়ার্ল্ড মার্কেটে যে কৃষি পণ্য আছে গম সয়াবিন, এই কৃষি পণ্যগুলো আমেরিকার গুলো আসলে অনেক দামি। আর এগুলো তো আপনি গম বা সয়াবিন, গম হচ্ছে আপনি আম, বাংলাদেশ গভর্নমেন্ট কেনে যারা দরিদ্র মানুষ তাদেরকে দেওয়ার জন্য। তার মানে বাংলাদেশ গভর্নমেন্টের খরচ বাড়বে। সয়াবিনের মূল ব্যবহারটা হচ্ছে আপনার পোলট্রি বা ডেইরি ফিডের জন্য। তো সেখানে আপনার পশু খাদ্যের যদি উপকরণের দাম বেশি পড়ে, তাহলে পশু খাদ্যের দাম ওভারঅল বাড়বে। পশু পালন ব্যবসা যারা করেন তাদের জন্য ব্যবসাটা কষ্টকর হবে, অথবা তাদের দাম বাড়াতে হবে। আপনি যদি এলএনজির কথা চিন্তা করেন, আপনি অলরেডি জানেন যে গত কিছুদিন আমাদের এলপিজি মার্কেটে বেশ অস্থিরতা ছিল, দাম অনেক বৃদ্ধি হয়েছে। তো লং টার্মে আপনার এটার দাম আসলে আরো বাড়ার সমূহ সম্ভাবনা আছে। বোয়িং এর ক্ষেত্রে আপনার যে আহ, বাংলাদেশের বিমানের যে ক্যাপাসিটি এবং এখনকার যে ফ্লিট সাইজ, সেই হিসেবে 14টা বিমান একসাথে কেনা, এইটা একটা আমার মনে হয় বেশ অপরিপক্ক একটা নেগোসিয়েশন, অপরিপক্ক একটা সিদ্ধান্ত। কারণ এতগুলো বিমান চালানোর মতো সিচুয়েশন আমাদের এয়ারপোর্টের ক্যাপাসিটিতেই নাই। এটা এটা তারা প্লাস, বলছে যে তারা বলছে যে 12 বছরে, 12 বা জি, 14-15 বছরে মানে না কিন্তু গ্র্যাজুয়ালি আপনার যাবে। একটা একটা এয়ারপোর্ট তো মানে আপনি প্লেন কেনার সাথে সাথে আপনার অনেকগুলো ফ্যাসিলিটি ঠিক করতে হবে, তাই না? আপনাকে প্লেনগুলো কোথায় থাকবে, প্লেনগুলো কোথায় উড়বে, প্লেনগুলোর মেইনটেনেন্স কিভাবে হবে, এভরিথিং ইজ রিলেটেড। সো আপনার এয়ারপোর্টের যে ক্যাপাসিটি সেটাই তো আপনাকে অ্যালাউ করে না। সবচেয়ে বড় যে ভয়ের ব্যাপার সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট তো আপনার, আমরা মনে করছি, নির্বাচনের পরে চলে যাবেন। তো এই যে লায়াবিলিটিটা, এই লায়াবিলিটিটা তো আসলে পরবর্তী সরকারকে এবং আরো পরের যে সরকারগুলো থাকবে তাদেরকে এবং আলটিমেটলি বাংলাদেশের জনগণকে বহন করতে হবে ওভার আ ভেরি লং পিরিয়ড অফ টাইম। তো এই জিনিসগুলো কতটুকু আমাদের ইকোনমির জন্য প্রয়োজনীয়, সেইটার প্রপার অ্যাসেসমেন্ট করা হয়নি। তারপর আপনি যদি প্রক্রিয়াটা দেখেন, আপনি দেখবেন না যে আমাদের অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে কোনো পাবলিক যেটা ডিসকাশন, হ্যাঁ, কনসালটেশন, সেই কনসালটেশন প্রসেসটা কিন্তু করেনি। সো আপনার কি পদ্ধতিতে হলো, কোন জিনিসটা আপনার দেওয়া উচিত বা উচিত না, এটা যদি কনসার্নড যারা ব্যবসায়ী, যারা স্টেক হোল্ডার্স, তাদের সাথে আলোচনা না করে করা হয়, যেহেতু এই সরকারটা একটা অন্তর্বর্তী সরকার, এটা কোনো নির্বাচিত সরকার নয়, তো তাদের আসলে এই কনসালটেশন ছাড়া এই ধরনের জিনিস করা, যেটা লং টার্ম ইম্প্যাক্ট আছে দেশের প্রতি, সেটা আমার মনে হয় খুব ভালো নেগোসিয়েশন স্কিল শো করে না। এটা তো আমরা শুনলাম একটা অ্যাপ্রিহেনশন যে অনেক ঘটনা ঘটতে পারে বিভিন্নভাবে, তুমি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে বললে। তো আমাদের দর্শকদের একটু আশার বাণী শোনাও, বলো যে মানে এটার মাধ্যমে কি ভালো হতে পারে। যেমন আমি শুনছি যে ভারতীয় চ্যানেলগুলো তো এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারা তো 2 দিন আগে বলছিল যে 18% কমিয়েছে, আমরা বাংলাদেশের থেকে টেরিফে কম, তো আমরা অনেক ভালো ব্যবসা করতে পারবো আমেরিকান মার্কেটে, বিশেষ করে গার্মেন্টস এর ব্যাপারে অ্যান্ড না, আসলে টেক্সটাইলের ব্যাপারে। আসলে বাংলাদেশ আর ভারতের সিচুয়েশনটা তো ডিফারেন্ট, অভিক ভাই। আমাদের যেই ইকোনমি বা আমাদের যে এক্সপোর্ট, সেটা তো আহ, মানে অলমোস্ট এক্সক্লুসিভলি গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট। আমাদের প্রায় 90% গার্মেন্টসের উপর। ভারতের ইকোনমি কিন্তু শুধু গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট না, অ্যাকচুয়ালি গার্মেন্টস খুব ছোট একটা অংশ ওদের টোটাল এক্সপোর্টের। সো আমাদের সিচুয়েশন এবং ওদের সিচুয়েশন খুব একটা যে মেলানো যাবে তা না। আর ওদের সাথে আপনার আমেরিকার বা ইউরোপিয়ান ইউনিয়নের যে নেগোসিয়েশনগুলো, সেগুলো আরো অনেক ব্রডার ইস্যুজ নিয়ে তারা নেগোসিয়েশন করছে বা করবে। সো বাংলাদেশের জন্য যেই জায়গাটাতে আহ, আপনার সুবিধা পাওয়ার, সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা
কমই সুবিধা পেয়েছি। এবং আপনার শুধু ইন্ডিয়ার ব্যাপার না, আসলে আমাদের এখানে দেখা দরকার হচ্ছে ভিয়েতনামকে। কারণ আপনার ওভার লাস্ট ফিউ ইয়ার্স আপনার ভিয়েতনাম কিন্তু আমাদের আসলে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল। যারা আপনার চায়নার সাথে আমেরিকার যেই টানাপোড়েনগুলো ছিল, সেই টানাপোড়েনের সময় চায়নার অংশটা, মার্কেট ক্যাপচারটা করেছে আসলে ভিয়েতনাম প্রাইমারিলি। তো অন্যরাও করেছে কিছুটা, বাংলাদেশও কিছুটা করেছে, কিন্তু ভিয়েতনাম সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তো ভিয়েতনাম কিন্তু বাংলাদেশের থেকে বেটার ট্যারিফ নেগোসিয়েশন করেছে ইউএস এর সাথে। ওদের ট্যারিফ রেট হচ্ছে 15%। সো আমরা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে আসলে থাকবো ভিয়েতনামের থেকে। ইন্ডিয়ার থেকে আমরা হয়তো আহ, যেটা বললাম যে স্টিল আমাদের ওভারঅল ট্যারিফে 18-19-এর মধ্যে আমরা 1% ডিসঅ্যাডভান্টেজ। অনলি আপনার ইউএস কটন দিয়ে যেটা ইউজ হবে সেটাতে আমরা একটু অ্যাডভান্টেজে থাকবো। সো সেইটা আপনি যদি টোটাল আমাদের এক্সপোর্টের পার্সেন্টেজে দেখেন, দ্যাট ইজ নট মোর দ্যান 10%। তো ওভারঅল ইম্প্যাক্ট এটাতে আহ, খুব বড় হওয়ার সম্ভাবনা কম। আমি খুব দুঃখিত, আমি খুব ভালো আশার বাণী শোনাতে পারছি না। Okay. মানে হোয়াইট 10% মানে কি, যে আমরা কটন 10% ম্যাক্সিমাম ইউজ করতে পারবো আমাদের টোটাল প্রোডাক্টের, এটা আমাদের বলছো? এখনকার যত কটন ইম্পোর্ট হয় তার মাত্র 10% আমাদের ইউএস সোর্স থেকে আসে। তো ধরেন এইটা হয়তো 10%-এর কারণে আমেরিকার জায়গায় 10%-এর জায়গায় আপনি 15% নিতে পারবেন, 20% নিতে পারবেন। তার থেকে বেশি তো নেওয়া সম্ভব না, ইকোনমিক্যালি ফিজিবল হবে না। কারণ প্রাইস ডিফারেন্সটা এত বেশি। আপনার আমেরিকান কটন ভার্সেস ব্রাজিলিয়ান কটন বা আফ্রিকান কটন বা উজবেকিস্তানের কটন, যে আপনি চাইলেই যে আপনি ওভারনাইট বলবেন যে 100% আমি ইউএস কটন দিয়ে করব, দ্যাট ইজ নট ফিজিবল। আর দেয়ার আর ডিফারেন্ট ভ্যারাইটিস, হ্যাঁ। সো আপনি চাইলেও সবকিছু সবকিছু দিয়ে করা যায় না। তো এটা কি মানে এট দ্য সেম টাইম যদি ইউএস কটন ইউজ করি, বা আমরা তো জানি যে আমাদের টেক্সটাইল ম্যাক্সিমামটাই চায়না থেকে ইম্পোর্ট করতে হয় নর্মালি, যেই ফেব্রিক্স যেটাকে বলে, মানে কাপড় যেটা দিয়ে গার্মেন্ট তৈরি করা হয়, সেলাই করা হয়, ওই কাপড়গুলোও তো আমরা খুব একটা তৈরি করতে পারি না। আহ না, একটা সুতরাং একটা বড় অংশ আমরা তৈরি করি, বাট সিগনিফিকেন্ট একটা পোর্শন আমরা চায়না থেকে ইম্পোর্ট করি। সো এইখানে আপনার আমাদের ট্রেডে যেই ক্লজটা করা হয়েছে, যদি কালকে ইউএস থেকে বলা হয় যে না, তোমরা চায়না থেকে ইম্পোর্ট করতে পারবে না, সো উই উইল বি ইন আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। হ্যাঁ, সেটা তো বটেই। কিন্তু আরেকটা জিনিস আমি দেখলাম, এই ক্লজ আছে যে 2 মাসের নোটিসে যে কোনো দেশ এই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারবে। তো এটা একটা রক্ষা কবচ পরের গভর্নমেন্টের জন্য, যদি এটা তারা মনে এটা হতে করে। পারে, কিন্তু কিন্তু রিয়ালিটি যেটা, সেটা হচ্ছে যে ধরেন বিশ্বে তো আমেরিকা একটা অনেক শক্তিশালী দেশ, বাংলাদেশের তুলনায় তো অবশ্যই। তো আপনি একটা রিলেটিভলি দুর্বল দেশ হিসেবে আপনার যদিও এই ক্লসটা থাকে, তারপরেও কিন্তু আপনার জন্য সরে যাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। আপনাকে অনেক কিছু চিন্তা করে সরতে হবে। তারপরে আপনার আমেরিকা যদি সরে যাওয়ার শাস্তি হিসেবে অনেক বেশি ট্যারিফ ইম্পোজ করে, সেটাও আরেকটা বড় রিস্ক থাকবে। সুতরাং যদিও এই রক্ষা কবচ যেটা বলছেন আপনি আছে, কিন্তু এই রক্ষা কবচের ব্যবহারটা করা বেশ কঠিন একটা কাজ। তো আমার আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আহ, এই ফাইনাল সিগনেচার, এটা ওনারা হয়তো নেগোসিয়েশনটা করে রাখতে পারতেন, বাট ফাইনাল সিগনেচার নতুন নির্বাচিত সরকার করলেই হয়তো বেটার হতো। আচ্ছা, তো এখন আমি আরেকটু যেতে চাচ্ছি যে আহ, ভারতের, সরি, আমেরিকার সাথে তো বাংলাদেশের ট্রেড তো অনেক ব্যালেন্সে, বাংলাদেশ পজিটিভ, বাংলাদেশ অনেক বেশি এক্সপোর্ট করে আমেরিকার তুলনায়। আমেরিকার এখানে মেইন প্রোডাক্টগুলোর ভেতরে এনার্জি আছে, যেটা আমরা দেখি এনার্জিটা এরা এখানে একটা বড় ইম্পর্টেন্স দিচ্ছে। এবং এছাড়াও যেমন আরেকটা জিনিস যেটা এখানে দেখলাম চুক্তিতে, যে এই যে তুমি যেটা বললে যে 15 কোটি টাকার, 1,000 কোটি টাকার তেল কিনতে হবে মেবি ইন এলএনজি 15 ইয়ার্স, এলএনজি মিন। 15 ইয়ার্স এর ভিতরে। আমেরিকার কিন্তু একটা কোম্পানি অলরেডি কাজ করে, এটা ওই চিটাগং পোর্টের ওইখানে।
যেটা হচ্ছে তোমার একটা এলএনজি শিপ, এলএনজি শিপে তারা ওটাকে কনভার্ট করে। তো ওটা অনেক দিন ধরেই করছে এবং কাতার থেকে মেইনলি গ্যাসটা আনা হতো। এখন কোথা থেকে হয় জানি না, তো ম্যাক্সিমাম গ্যাস ওখানে কাতার থেকে আসা হতো। আমি নিজেও গেছিলাম একবার। সে ফ্যাক্টরি ফ্যাক্টরি মানে শিপটাকেই ওরা ফ্যাক্টরি হিসেবে কাজ করছে। তো এগুলো করছে। তারপরে শেভরন তো 50% ইলেকট্রিসিটি এনার্জি বাংলাদেশের তৈরি করছে, দিচ্ছে, প্রডিউস করছে। এছাড়াও আমি জানি যে অনেক জেনারেল ইলেকট্রিক্স এর অনেক ওদের যে যেটাকে বলে হচ্ছে জেনারেটর, সেগুলো প্রচুর গার্মেন্টস ইন্ডাস্ট্রি নেয় বা নিচ্ছে। সোয়াবিনের তো ফিড একটা বিরাট ব্যাপার। সোয়াবিনের জেনারেল ইলেকট্রনিক্স এরও সিইও এসেছিল বাংলাদেশে, সোয়াবিনেরও সিইও এসেছিল বাংলাদেশে। আমি নিজেই সোয়াবিনের সিইও এর একটা ইন্টারভিউ করে দিয়েছিলাম। তো ব্যাপার হলো যে সিইও কখন আসে, যখন ওইটার একটা ইম্পর্টেন্স থাকে, ট্রেডের একটা ইম্পোর্টেন্স। তো বাংলাদেশ তো ওরকম কিছুই না ইন টার্মস অফ আদার কান্ট্রিজ ফর আমেরিকা। স্টিল তারপরেও সিইও যখন একদিন দুই দিনের ভিজিটে আসে, উইচ মিনস দেয়ার ইজ সামথিং গোয়িং অন হিয়ার। তো সয়াবিন রাইট। এবং এটা যেটা এগ্রিকালচারাল প্রোডাক্টও আরো প্রচুর আসবে। আমি যেটা শুনতে পেরেছি যে বিফ, চিকেন মানে পোলট্রি মানে সব, কারণ ইন্ডিয়া কিন্তু পোলট্রি ঢুকতে দেয় নাই। আমেরিকান পোলট্রি ওরা ইয়ে দিয়েছে, পরে ডেয়ারি প্রোডাক্ট গুলা ওরা উন্মুক্ত করে দিয়েছে। ইন্ডিয়ার একটা হাস্যকর আমি শুনেছিলাম প্রথম দিকে যুক্তি দিয়েছিল যে কি বলে, গরু কোন জাতীয় হারাম খায় না হালাল খায় সেটার উপর ডিপেন্ড করে ইন্ডিয়া দুধ নিতে পারে। তো না, কিন্তু কিন্তু আপনার এই যে বিফ বা চিকেন বা অন্যান্য পোলট্রি আইটেম, এইটা আপনি ডেফিনেটলি হয়তো জানেন বা দর্শকরা অনেকে হয়তো জানতে পারেন। আমেরিকার এই কৃষি পণ্যগুলা কিন্তু ইউরোপ ইম্পোর্ট করে না। কারণ আমেরিকার যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, এই এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে বিভিন্ন এক্সেসিভ কেমিক্যালস ব্যবহার করা হয়, যেটা আমেরিকার এফডিএ অ্যাপ্রুভড, কিন্তু ইউরোপ আবার এগুলোকে হার্মফুল হিসেবে আহ, দেখায়, আহ, এবং ওইগুলোকে হার্মফুল হিসেবে ইয়া করে রাখছে। সো ইউরোপের সাথে আমেরিকার একটা কন্টেনশাস জায়গা আছে যে আমেরিকার এগ্রিকালচারাল আউটপুট ইউরোপ ইম্পোর্ট করে না, কিন্তু এইখানে আপনার বাংলাদেশকে এফডিএ এর অ্যাপ্রুভাল হলে পরেই বিনা প্রশ্নে এটা মেনে নিতে হবে। বাংলাদেশের অথরিটির কিছু বলার থাকবে না যে না, এটা আমাদের পপুলেশনের জন্য হার্মফুল নাকি হার্মফুল না। সো এই এই দিকগুলো একটু অসুবিধাজনক, কারণ আপনার কোনো সভরেইন ওপিনিয়ন রাখার কোনো জায়গা নাই। একমাত্র জায়গা হচ্ছে আপনি চুক্তি থেকে বের হয়ে যাবেন। এটাকে কি মানে রেকটিফাই করার কোনো সম্ভাবনা নাই এই চুক্তিতে? আপনি যেটা বললেন যে আসলে বাংলাদেশ তো আহ, আমেরিকার কাছে অত ইম্পর্ট্যান্ট কান্ট্রি না। সো যেহেতু বাংলাদেশ একটা রিলেটিভলি ছোট কান্ট্রি, ছোট ইনফ্লুয়েন্সের কান্ট্রি, বাংলাদেশের পক্ষে একবার সাইন করে ফেললে সেটা রেকটিফাই করা উইল বি কোয়াইট ডিফিকাল্ট। আপনার সেই জন্য আমি বলছিলাম যে এই সিগনেচারের ব্যাপারটা হয়তো যেহেতু আমাদের ইলেকশন একেবারেই দোরগোড়ায়, তো এটা যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে হতো তাহলে এমন কোনো অসুবিধা হতো না। একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার সেটা সাইন করলে সেটার পিছনে বেশি সমর্থন থাকতো আর কি। প্র্যাকটিক্যালি স্পিকিং, যেটা আমি বুঝি যে যেই নেগোসিয়েশনে এতদিন ধরে করলো, সেটা নিশ্চয়ই নিউ গভর্নমেন্টের সাথে আবার নতুন করে করা, দ্যাট ইজ এ মানে দ্যাট ইজ কুড বি প্র্যাকটিক্যালি প্রবলেমেটিক। আবার এটা নতুন করে আমেরিকার সমস্যা আমেরিকার কিছু। পার্সপেক্টিভ থেকে ডেফিনেটলি, আমেরিকার পার্সপেক্টিভ থেকে এটা ডেফিনেটলি ঠিক বলেছেন। বাট আমাদের তো বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের দলগুলোর বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করা উচিত, আমেরিকার পার্সপেক্টিভ না। দ্যাট ইজ ট্রু। বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করার কারণেই ইউএসটিআর এর যিনি প্রধান, অ্যাম্বাসেডর গেয়ার, উনি কিন্তু আম, জামাতে ইসলামীর আমির এবং আহ, জি- তারেক রহমানের সাথে উনি অনলাইনে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক ধরে এই সমস্ত ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করেছেন। ভবিষ্যৎ সরকারের দিকে যদি এইটা গড়ায়, তো সেখানে তো তাদের সাথে আমরা যতদূর জানি যে তারা ইনফর্মড হয়েছেন এবং পজিটিভ কথাবার্তা হয়েছে। দুইজন জানেন আর কি যে ওরা ওদের
প্ল্যানটা হচ্ছে যে যদি নতুন গভর্নমেন্ট অন্যরা আসে তাদের যাতে ব্যাপারটা বোঝে। তো এই সমস্ত হোমওয়ার্কগুলো হয়ে গেছে ফর দিস রিজন। তো এখন আমি আরেকটা জিনিসে যাব তোমার কাছে, সেটা হচ্ছে যে আমি যতদূর জানি যে দুইটা চুক্তি লাগে আমেরিকান আর্মস কোনো দেশ যদি কেনে, যদিও এটা নট নেসেসারিলি যে এটা লাগবেই, দিস টাইপ অফ চুক্তি যে লাগবেই সেটা নেসেসারি না। কারণ ইন্ডিয়া দুইটা চুক্তি করেছে, জেসমিয়া অ্যান্ড আকসা, এবং পাকিস্তান কোনো চুক্তিই করে নাই, অথচ পাকিস্তান প্রচুর আর্মস পায় বিভিন্ন আদারওয়াইজ ইমার্জেন্সি আদারওয়াইজ ক্লজ থাকে আর কি। মানে সবারই ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করার ইয়ে আছে, মানে সিস্টেম আছে, এটা ডিপেন্ড করে কার সাথে কি সম্পর্ক, কি হলো না হলো। অথচ ইন্ডিয়া অনেক কিছু পায় না। সেখানে বাংলাদেশের এখন নতুন যেটা দেখছি যে বাংলাদেশকে বলা হচ্ছে, মানে ওই চুক্তিতে আছে যে আমেরিকান আর্মস অ্যামুনেশন অ্যান্ড টেকনোলজি, সেগুলো তো ভালো যদি এআই বা এই জাতীয় টেকনোলজি আমেরিকার আসে বাংলাদেশে, দিস উইল বি বেটার ফর দিস কান্ট্রি। অ্যাট দ্য সেম টাইম যদিও প্রচুর লাইক কটন প্রচুর এক্সপেন্সিভ, ইয়ে ইভেন গমও তো অনেক এক্সপেন্সিভ, কিন্তু কোয়ালিটি, ইন টার্মস অফ কোয়ালিটি দ্যাট উই ক্যান কনসিডার, কারণ আমরা তো সারা জীবন সস্তা খুঁজি, সস্তা খেয়েছি। তো কোয়ালিটির ব্যাপারটা এখন একটা মেজার করা যেতে পারে। এর সাথে ট্রেড ব্যালেন্সেরও ব্যাপার আছে, এর সাথে এই যে ট্রাম্পের ট্যারিফটা কিন্তু এমার্জেন্সি ঘোষণা করে ট্যারিফ দেওয়া হয়েছে, এটা কিন্তু নর্মাল না। দিস ইজ রাইট। অ্যান ইমার্জেন্সি সিচুয়েশন, যেখানে এটা করতেই হবে, ইটস এ মাস্ট ডু অর ডাই, এখানে থেকে কোনো বাদ যাওয়া যাবে না। যেটা ইন্ডিয়া জি। গড়িমসি করে করে গড়িমসি করে করে এতদিন ধরে করে করে এখন তো সবই এলাও করে দিল। ওদের তো ফার্মাররা এখন মানে মারা যাওয়ার অবস্থা হবে, দে আর প্রোটেস্টিং। তো এখন একটু বলো যে এই যে নতুন নতুন যেগুলো হবে, ধরো ওই যে আর্মসের ব্যাপারে যদি আমরা মিলিটারি কোঅপারেশনের ব্যাপার যেটা নিয়ে অনেক কথাবার্তা, বিভিন্ন জিনিসপত্র হচ্ছে, এটা ইন্টারন্যাশনালি কেমন হতে পারে বা আমাদেরই কতটা লাভ বা কতটা প্রবলেমেটিক হতে পারে? না, ইউএস এর যে আর্মস বিভিন্ন ধরনের, সেই আর্মসগুলোর সুপিরিয়রিটি নিয়ে তো কোনো কোয়েশ্চেন নাই। অফকোর্স দোজ আর এক্সপেন্সিভ, এবং ইউএস আপনার যেই আর্মস বিক্রি করে সেটার সাথে অনেক ধরনের বাইন্ডিংস দেয়। সুতরাং একদিকে যেমন এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, আমাদের ডিফেন্সের ইনভেস্টমেন্টের জন্য ইম্পর্ট্যান্ট। আরেকদিকে আমাদের সক্ষমতার প্রশ্ন একটু মাথায় রাখতে হবে। আপনি ট্রেড ব্যালেন্স যেটা, সেটার উপরে কিরকম প্রেশার পড়বে সেটা মাথায় রাখতে হবে। প্লাস আপনার আর্মস আসলে আপনি ধরেন কিনলেন যে কোনো ধরনের কিছু, এটার কেনার সাথে সাথে এটার নো হাউটাও ইম্পর্টেন্ট। সো ইউএস আপনাকে হার্ডওয়্যার দিবে, তার সাথে এটার সফটওয়্যারের অংশগুলো কতটুকু অ্যালাউ করবে, সেটা আসলে খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের সক্ষমতা আসলেই বাড়বে কিনা রিয়েল টার্মে। সো সেটা, সেই প্রভিশনগুলো যদি থাকে, এই চুক্তিগুলোর আসলে বিস্তারিত তো আসে না যে কতটুকু কি দিবে, বা এগুলো ফার্দার চুক্তিতে হয়তো আরো আসতে পারে। তো সেই জিনিসগুলো আপনার যদি দেয়, তাহলে এটা অফকোর্স বাংলাদেশের ডিফেন্স স্ট্রেংথেনিং এর জন্য খুবই সুখবর। কারণ আমাদের ডিফেন্সে আমি যতটুকু জানি, ডিফেন্সের যে পাওয়ার, সেই জিনিসগুলো আহ, অন্তত আমাদের জনগণের চাহিদা মতো তো ডেফিনেটলি না। সো সেটার একটা ব্যাপক স্ট্রেংথেনিং দরকার, এবং এই চুক্তিটা সেটার একটা সুযোগ তৈরি করে দিতে পারে। অভিক ভাই আবার একটু আবার জোরে আপনার বলতে কথাটা হবে। শোনা যাচ্ছে না। একটু জোরে আচ্ছা, বলতে হবে। এখন কি শোনা যাচ্ছে? আমার এটা কি জি হলো? যখন জি জি। চায়নার কাছ থেকে জে-10C কেনার কথা বললো বাংলাদেশ, 10টা বা এরকম কিনবে, এবং তখন আমেরিকান পক্ষ থেকে বলা হয়েছিল বাংলাদেশকে যে তোমরা এখনই 5 জেনারেশনে যেও না, ডোন্ট গো, তোমরা 4 জেনারেশন দিয়ে শুরু করো। যার ফলে দেখা গেছে, আমরা দেখলাম যে বাংলাদেশ তখন পাকিস্তানের জে-17, মানে আমেরিকা কিন্তু বুদ্ধি দিচ্ছে যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না। আমেরিকা কিন্তু, হ্যাঁ, চায়না ঠেকাও রীতি ঠিক আছে, কিন্তু আমেরিকা নিজেদের সাথে চায়নার ব্যবসা কিন্তু ভালোই চলছে, যদিও ট্যারিফ এবং অন্যান্য জিনিস আছে, নেগোসিয়েশনের ব্যাপার আছে, কিন্তু যখন যেটা দরকার তখন সেভাবে চলছে। তো একদম যে মানে কেউ যারা বলছে যে আমেরিকা সব কিছু বন্ধ, মানে দিস হ্যাপেন যে যে চায়নার থেকে ইম্পর্টেন্স বা কি বলে ইনফ্লুয়েন্স কমাও প্রোডাক্টের, যেমন
আমাদের এক অ্যাম্বাসেডর ছিলেন জেন মোজেনা, উনি বলতেন যে একটা সুইও তোমরা বানাতে পারো না, সব চায়না বানাবে কেন? মানে ইটস দ্যাট দ্যাট অ্যাটলিস্ট কিছুটা, যেমন জাপান বলছে যে চায়না প্লাস ওয়ান, আমেরিকাও ওরকম বলেছে চায়না প্লাস ওয়ান সামথিং, এই জন্য ইন্ডিয়াকে বেছে নিয়েছিল। এখন হয়তো হুম ওই সিচুয়েশনটা ওরকম নাই। তো হুম চায়নার এবং আমাদের আর্মিতে মিলিটারিতে 70 to 80% যা আমরা প্রকিউর করি সবই চাইনিজ, বিকজ অফ রাইট। চিপ প্রোডাক্ট। কারণ আমরা অনেক দিন ধরে আমেরিকান আর্মস বাংলাদেশে সেল করার চেষ্টা করছিলাম, তো যেটা আমেরিকার কথা হচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্পেরই কথা হচ্ছে, যে বাংলাদেশ তো এত এক্সপেন্সিভ জিনিস ইউজ নিতে পারবে না, কিনতে পারবে না, বাংলাদেশের ওই যোগ্যতা নাই। তাহলে আর্মিতে যে মিলিটারি এগুলো, তাহলে কি এগুলো এরকম হতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমেরিকা যেমন বলেছিল নেটো মুক্ত কান্ট্রির কাছ থেকে নাও, যেমন আমরা এখন দেখছি যে ইটালির যেই টাইফুন, যেই ফাইটার জেট, সেটা বাংলাদেশ প্রকিউর করার চিন্তা করছে। এটা ফোর্থ জেনারেশন। তারপরে হুম আরেকটা হচ্ছে ফ্রান্সের একটা ডিফেন্স সিস্টেম নেওয়ার চেষ্টা করছে। টার্কির, টার্কি যদিও নেটোতে নাই, এই নেটোতে আছে কিন্তু নেটোতে ইউরোপিয়ান আছে। ইউনিয়নে নাই। হুম। সো টার্কিও একটা ফোর্স এখানে, টার্কি অনেক কিছু করে দিবে, এবং চায়না তো রিসেন্টলি ড্রোন ইন্ডাস্ট্রি একটা তৈরি করবে বলে এগুলো করলো, যদিও আমি জানি যে এগুলো সব ইলেকশনের পরে দে উইল কনসিডার প্রপারলি। তো এই অবস্থায় আমেরিকা কতটুক আর্মি মিলিটারিতে ইনভলভ হতে পারবে? এটা কি হার্ডওয়্যার হবে না সফটওয়্যার হবে? আম, মানে আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে তো আপনি শুধু হার্ডওয়্যারের গুরুত্ব খুব কম। আপনি যদি টোটাল নো হাউটা সহ না দিতে পারেন, এটার সাথে ট্রেনিং কম্পোনেন্ট অ্যাড না করতে পারেন, এবং রেগুলার বেসিসে আপনি যেই পার্টস এইটার যদি নিশ্চয়তা না পান, তাহলে পরে আপনি ইভেন ফিফথ জেনারেশন জিনিস কিনলে পরেও খুব বেশি লাভজনক হবে না। সো যেটা আমি বলছিলাম যে আপনার এই চুক্তির ডিটেইলগুলো জানা ইম্পর্টেন্ট, যেটা হয়তো আসলে পাবলিশ হবে না ডিফেন্সের ডিটেইলগুলো। বাট যদি এখানে হার্ডওয়্যার সফটওয়্যার এন্ড নো হাউ, এটা ট্রেনিং কম্পোনেন্টগুলো ইনবিল্ড থাকে, তাহলে এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ডিফেন্স সেক্টরের জন্য ডেফিনেটলি ভালো। কারণ আমেরিকার ডিফেন্স ম্যাটেরিয়ালের সুপিরিয়রিটির ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আবার একটা কম্প্যাটিবিলিটির ইস্যু আছে। আপনি জানেন যে আপনি শুধু জিনিসটা কিনলেন, ব্যাপারটা এমন না। আপনার যে ফোর্স আছে, এটা আর্মি নেভি বা এয়ারফোর্স যাই যাই হোক না কেন, আপনার ফোর্সকে তো রেডি হতে হবে আহ, এই জিনিসগুলো তৈরির জন্য। তো এখন যেই ফোর্সটা চাইনিজ বা ইন্ডিয়ান বা অন্যান্য দেশের জিনিস নিয়ে রেডি, তাকে কিন্তু আপনার একটা লম্বা সময় লাগবে আপনাকে ট্রেনিং দেওয়ার জন্য। সো ওই জয়েন্ট এক্সারসাইজ বা এই ধরনের জিনিসপত্রগুলো আসলে বাড়াতে হবে ইন কোলাবোরেশন উইথ দ্য পারচেজ। বাংলাদেশের সাথে আমেরিকা অনেকদিন ধরেই হয়, যদিও চাইনিজ আর্মস সেটা উম, বা ইকুইপমেন্টস সেগুলো সবচেয়ে বেশি বাংলাদেশ কিনে, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম আর্মি অফিসার্স ট্রেইনড ইন আমেরিকা, আমি যতদূর জানি। মানে সফটওয়্যার বা ট্রেনিংটা হচ্ছে আমেরিকা থেকে, আর আর্মস চালাচ্ছে চাইনিজ। এটাও একটু মানে খুব একটু কি বলবো, একটু কাকতালীয় টাইপেরই মনে হয়, কিন্তু সেটা হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল রিয়ালিটি। সো জি। আমেরিকার আমেরিকার ট্রেনিং এগুলো আসলে আবার ইন্ডিয়ার প্রবলেম হয়ে যায়, তারা আবার সন্দেহ করে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে, বিশেষ করে যেই বার্মিজ যেই বর্ডার সাইডটা রয়েছে সেই জায়গাগুলোতে। তো আমেরিকা তো সেখানে অনেক সাহায্য করছে বাংলাদেশকে। না, তো আপনার আসলে মানে বাংলাদেশের যে জিওগ্রাফিক অবস্থান, সেখানে আমাদেরকে বিভিন্ন ওয়ার্ল্ড পাওয়ার, সুপার পাওয়ার বলেন বা রিজিওনাল পাওয়ার বলেন, তাদের সাথে ব্যালেন্স করে চলা ছাড়া কোনো উপায় নাই। সো সেই দিক থেকে আপনার আহ, শুধু এক রকম জায়গাতে আপনার বাংলাদেশের প্রক্সিমিটি যদি আপনি চিন্তা করেন, আপনি চায়নাকে পুরোপুরি বাদ দিতে পারবেন না। আপনার চায়নার যে পরিমাণ ইম্পোর্ট হয়, নট জাস্ট ইন ডিফেন্স, এভরিথিং, তো সেটা আপনি যদি হঠাৎ করে বাদ দিয়ে দিতে চান, এটা একটা ডিজাস্ট্রাস সিচুয়েশন হবে ফর বাংলাদেশ। একইভাবে আপনি আমেরিকাকেও বাদ দিতে পারবেন না। আপনি ইন্ডিয়ার সাথে ট্রেড রিলেশন এর আদার রিলেশন, সেটাকেও যে হঠাৎ করে আপনি জিরো করে দিতে পারবেন, দ্যাট ইজ নট পসিবল। সো বাংলাদেশকে আপনার এই সমস্ত কান্ট্রিগুলোর সাথে
একটা ফাইন ব্যালেন্স মেনটেন করে চলতে হবে। আই হোপ যে এটা সামনের আমাদের যে সরকার সেটা দক্ষভাবে করতে পারবে, বাট ইটস এ ভেরি ডেলিকেট জব। অফকোর্স ডেলিকেট জব, কিন্তু এট দ্য সেম টাইম আমরা যদি ট্রেড ব্যালেন্স দেখি, তাহলে চায়নার সাথে প্রায় $18 বিলিয়ন ট্রেড ব্যালেন্স, মানে ওরা এগিয়ে আছে, ওরা আমাদের কাছ থেকে এত ইম্পোর্ট করে টাকা নিয়ে যাচ্ছে। অ্যান্ড ইন্ডিয়ার সাথে $13 বিলিয়ন এর মতো ট্রেড গ্যাপ রয়েছে বাংলাদেশের। ওয়ারাস ফ্রম উইথ আমেরিকা, দিস ইজ নেগেটিভ, মানে আমেরিকার জন্য ট্রেড গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। আমেরিকার জন্য অ্যাকচুয়ালি সব জায়গায়, কারণ আমেরিকা ইজ এ ইম্পোর্ট বেসড কান্ট্রি হয়ে গেছে অ্যাট ওয়ান পয়েন্ট। তারা তো মানে এগ্রিকালচারাল প্রোডাক্টে দিয়ে সারা পৃথিবী রুল করতো এক সময়। সেখান থেকে তারা কি বলে, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি থেকে এখন সার্ভিস, সার্ভিস থেকে এখন তো এআই অ্যান্ড আদার থিংস এ চলে গেছে আর কি। তাদের ইন্ডাস্ট্রি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার্স মালিক হয়ে গেছে এক একজন। তো ওই ওই হিসাবে যদি চিন্তা করি, তাহলে আমেরিকার সাথে বাংলাদেশের ট্রেড গ্যাপ অনেক বেশি। এবং এখানে আমেরিকার রাইটস আছে বলার যে তুমি ট্রেড গ্যাপ কমাও। এখন ট্রেড গ্যাপ কিভাবে কমবে? যেমন ইন্ডিয়া ট্রেড গ্যাপ কমানোর জন্য, ইন্ডিয়ার থেকেও প্রচুর ট্রেড গ্যাপ আমেরিকার। ট্রেড গ্যাপ কমানোর জন্য ইন্ডিয়াকে বলেছে $500 বিলিয়ন তোমার জিনিসপত্র কিনতে হবে। সো ইন্ডিয়া তো এখন বিরাট বিপদে পড়ে গেছে, 500 বিলিয়ন। এবং আমি ওদিন তবে আমার বসিরউদ্দিন আমার আমার কাছে মনে হয় আমরা যে ট্রেড গ্যাপটা কথা আলোচনা করছি অভিক ভাই, এটা আমেরিকা আহ, আসলে অত্যন্ত ইন্টেলিজেন্ট ভাবে এই ট্রেড গ্যাপের ফিগারটা দিচ্ছে, যেখানে আপনি প্রোডাক্টের ট্রেড এইটার গ্যাপ আপনি ক্যালকুলেট করছেন, কিন্তু সার্ভিসের আপনি ব্যাপারটা আনছেন না কনসিডারেশনে। যেমন আপনি যদি চিন্তা করেন যে আমেরিকার যে মেগা আইটি কোম্পানিগুলো আছে, হ্যাঁ, আপনার ফেসবুক, গুগল, টুইটার, এক্স ইত্যাদি ইত্যাদি, তো এদের যে অ্যাড রেভিনিউ বাংলাদেশ থেকে, এইটা তো এক ধরনের এক্সপোর্ট আমেরিকার। এইটা কিন্তু আপনার ট্রেড ডেফিসিটে নাই। তা আপনি বাংলাদেশে যত ছোট ছোট ব্যবসা আছে, আপনি দেখবেন যে এখন তারা সবাই কম বেশি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করে, বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি। তো একটা বিজনেস যদি আপনার মাসে $100 এর আপনার অ্যাড দেয়, আর আপনার যদি এই নাম্বার অফ বিজনেসটা, ছোট ছোট বিজনেসটার সংখ্যা যদি 100,000 হয়, আমি জাস্ট রাফ ক্যালকুলেট করছি, তাহলে কিন্তু আপনি প্রতি মাসে 10 মিলিয়ন ডলার্সের অ্যাড রেভিনিউ শুধু ফেসবুকের কাছে যায়। আমরা এটা একটা আন্দাজে একটা ক্যালকুলেশন করলাম না জেনে, কিন্তু আচ্ছা আচ্ছা। কিন্তু there are of course significant figures যেইটা আপনার সার্ভিস এক্সপোর্ট আমেরিকা করছে, কিন্তু আপনার ট্রেড ব্যালেন্স যখন ডিসকাশন হচ্ছে, তখন এই সার্ভিস এক্সপোর্টের ব্যাপারটা কনসিডারেশনে আসছে না। আমরা জানি না গুগল আমার বাংলাদেশ থেকে কত টাকার অ্যাড রেভিনিউ পায়, বাট ইটস আ গুড অ্যামাউন্ট। আবার আবার আপনার ইয়াটা চলে গেছে কথাটা। এখন কি শোনা যাচ্ছে? জি জি। তো ট্রেডের, ট্রেডের তো নেগোসিয়েশন, গ্যাপ এবং সার্ভিস রিলেটেড জিনিসপত্রগুলো আছে। এখন এখানে কি একটা প্রশ্ন হচ্ছে যে আমেরিকা তো আমেরিকা না। আমরা যখন জাপানের সাথে চুক্তি করলাম 2 দিন আগে, তখন বলা হলো যে G7 কান্ট্রির সাথে আমরা চুক্তি করেছি, এটা একটা প্রথমবার, বিরাট ব্যাপার। আচ্ছা, বুঝলাম। যখন আমরা আমেরিকার সাথে চুক্তি করছি, দিস ইজ নট অনলি G7, দিস ইজ দি সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, একমাত্র পাওয়ার যে বোঝাই যাচ্ছে ইন অল সেন্স। তো এর সাথে মানে এটা তো হতে হবে যে আমেরিকাকেও তো আমাদেরকে আস্থায় আনতে হবে। আমেরিকা তো শুধু ব্যবসা করার জন্য, আমাদের মতো ছোট একটা দেশে 10 বিলিয়ন, $5 বিলিয়ন জন্য তো আমেরিকা এত কিছু করবে না। তাকে তো একটা আস্থায় আনতে হবে যে আমাদের ওই পজিশন আছে, আমরা ওইভাবে জিনিসগুলোকে, যেমন রিসেন্টলি ওই যে লুৎফর সিদ্দিকী বলছিলেন যে আমাদের আস্থা আনতে হয়েছে জাপানের। জাপান অনেক দিন ধরে আমরা চাচ্ছিলাম যে ট্রেড এগ্রিমেন্টটা হোক, বিকজ এলডিসি গ্রাজুয়েশন। তো এখন ব্যাপার হচ্ছে যে এই আস্থাটার দিকে কি কিছু মনে হয় যে হ্যাঁ, আমেরিকার আস্থা বাংলাদেশের উপরে আছে, যার কারণে ইন্ডিয়ার সাথে এই ট্রেড করলো না যে কটন দিব আর তুমি 0% টেরিফে পাঠাবা।
বা ফেব্রিক্স দিব পাঠাবা, এগুলো করলো না। ভিয়েতনামের সাথেও করলো না, করলো বাংলাদেশের সাথে। এটা খুবই, মানে ইন্ডিয়ান চ্যানেলের অনেকেই খুব নামকরা যারা সাংবাদিক আছে তারা বলছে বাঙালি গেট দ্য লটারি, সামথিং লাইক দিস, এখন আপনি তাদের ভাষায় আপনি বলে। আপনার আপনার যদি আপনি যদি একটা চুক্তি করেন যেখানে ইউ আর গিভিং 99 অ্যান্ড গেটিং 1, তাহলে পরে তো এই চুক্তি যে কেউ করতে দ্রুত রাজি হবে। আমার মনে হয় ইন্ডিয়ার সাথে যেই চুক্তি, সেই চুক্তিতে ব্যালেন্সটা এরকম না। আম, এবং আপনার অন্যান্য কান্ট্রি যাদের সাথে নেগোসিয়েশন ডিফিকাল্ট হচ্ছে তাদের সাথেও ব্যালেন্সটা এরকম না। প্লাস আমাদের সাথে আসলে আমাদের পাওয়ার জায়গাটা খুব ছোট, নেগোশিয়েট করার জায়গাটাও মানে খুবই এক দুইটা ইস্যুতে আছে। বাট ইন্ডিয়ার সাথে আপনি যদি বলেন, ইভেন ভিয়েতনামের সাথেও যদি বলেন, ওদের কিন্তু ওয়াইডার রেঞ্জ অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস এরিয়াস। সো ওদের সাথে ডিসকাশনটা ন্যাচারালি টেকস বিট লঙ্গার। প্লাস আপনি কতটুকু টাফ নেগোশিয়েট করছেন তার উপরে ডিপেন্ড করে যে কত সময় লাগবে। আপনি যদি আমার সব কথায় রাজি হয়ে যান তাহলে তো নেগোসিয়েশন খুব সহজ। আমি বলছি যে এই যে ইনসাইট গুলো তোমার কাছ থেকে পেলাম, এটা ডিফারেন্ট দেন হোয়াট উই আর থিঙ্কিং। আমরা তো হয় যে কোনো একটা জিনিস নিয়ে খুব অতি উৎসাহী হয়ে যাই, বা অতি মানে বলি যে এটা অনেক ভালো হয়েছে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু মানে অ্যাটলিস্ট একটা খুশি লাগছে যে ইন্ডিয়ান চ্যানেলগুলো খুব এটাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে বাংলাদেশের নেগোসিয়েশন নিয়ে। তো ওইটার ইন্ডিয়ার থেকে মনে হচ্ছে যে যে মনে হয় ভালোই করেছে বাংলাদেশ, ইন্ডিয়ার হোয়াট এভার ইন্ডিয়ার ইট। চ্যানেলগুলা ইন্ডিয়ার চ্যানেলে আসলে অনেকগুলো রূপ আছে। কিছু চ্যানেল আছে আসলে তারা আহ, মানে আই ওয়ান্ডার হাউ দে গট লাইসেন্স, তারা যেই ধরনের কথাবার্তা বলে বা নিউজ পাবলিশ করে। বাট মানে আমার মনে হয় যে ইন্ডিয়ার চ্যানেল তো ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে কথা বলবে। আমাদের লেসন সবসময় হওয়া উচিত যে আমাদের পার্সপেক্টিভ অনুযায়ী আমাদের অ্যাসেসমেন্টটা করা। বাংলাদেশ কতটুকু লাভবান হলো বা হলো না, এবং বাংলাদেশের জন্য শর্ট টার্ম লং টার্মে কতটুকু বেনিফিট আছে বা নাই। এটা শুধু আমেরিকার সাথে চুক্তি না, আপনি জাপানের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, ভবিষ্যতে হয়তো আরো ব্রডার চুক্তি হবে, সেই জায়গাগুলোতেও সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশ যেহেতু একটা এলডিসি থেকে আপনার উন্নয়নশীল দেশে ট্রান্সফর্ম হতে যাচ্ছে, তো এই নেগোসিয়েশন পাওয়ারটা আমাদের না বাড়লে আমাদের জন্য ভালো আউটকাম নিয়ে আসা কঠিন হবে। টিমও তৈরি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের, মনে করো সচিবদের নিচ পর্যায়ে ডেপুটি বা এরকম নিয়ে একটা টিম, ওই টিমটাই নাকি এবার গেছিল আমেরিকায় নেগোশিয়েট জি, জি। করতে। না, এটা তো আসলে সচিব। ব্যুরোক্রেটদের একটা টিম থাকে, কিন্তু যেটা বললাম যে স্টেক হোল্ডার কনসালটেশন যেটা, সেটা যথেষ্ট পরিমাণে আসলে হয়নি, যেটা হওয়া উচিত ছিল। ঠিক আছে, ইমরান, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে এই এই শোতে পেলাম আবারও। ওকে, থ্যাংক ইউ। ঠিক। থ্যাংক ইউ, বাবা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাইকে।